ভেবেছে ইরফান চলে গিয়েছে। সুযোগ পেয়ে পুনমি একটু জোরেই কাঁদল, কিন্তু ইরফান তো অফিসে যায়নি। চুপচাপ দাঁড়িয়ে সে শুনছে পুনমির কান্না। হাতটা ঠেকিয়ে রেখেছে দরজায় ইরফান। সময় গড়াতেই বলে উঠে নরম গলায়, পুনু থেমে গিয়ে মুখ চেপে ধরে নিজের। ইরফান বলতে থাকে, আমি কিন্তু তোমার স্বামী প্রণো। এই তুমি বোঝো স্বামী মানে কি? জবাব নেই পুনমি। ইরফান অস্থির হয়, একটু উঁচু গলায় বলে, আমাদের এই সম্পর্কটা পুনঃ সেই দিন রাতে যা হলো শুধু সেসবে নয়, কিন্তু আরও অনেক কিছু। তোমার লজ্জা, তোমার অস্বস্তি, তোমার অপারগতা, তোমার খুঁত এবং তোমারই হুটহাট অগোছালো পনাও আমার, সবটুকু আমার। শুধু ওই দিনের রাতে যা হয়েছে সেসব নয় আমাদের সম্পর্কের মানে। তোমার সাথে যা যা হবে সব কিছু আমার নখ দর্পণে থাকবে। আমি নাক গলাবো, তুমি লজ্জা পেতে পারবে না, হতাশ হতে পারবে না। স্বামী হিসেবে এই বেয়াদবি আমি কিন্তু মানব না। চোখে পানি মোছে পুনমি, কাঁপছে গলা জবাব দেয়, আপনি যতই মন ভুলানো কথা বলেন ইরফান মির্জা, আলটিমেটলি আমি তো একটা ইউজলেস, তাই না? এতদিন যা নারীত্বের গোপনীয়তা, এই বিশ্রী ব্যাপারগুলো সামলাতে হতো তার আপুকে। আমি প্রতিবন্ধী বলে, আর এখন আবার চাপা কান্নায় ভেঙে পড়ে প্রণমী। তুমি দরজা খোলো পুনঃ। দরজা চাপড় মারে ইরফান। পুনমি শ্বাস ফেলে জবাব দেয়, আমি ঠিক আছি, আপনি যান, দরজা ভাঙবো আমি। লোকটা ধমকে ঘাবড়ে গিয়ে পুনমি উঠে দরজা খুলে দেয়। ওর ভেজা দুটো চোখ কয়েক সেকেন্ড দেখে ওকে টেনে বের করলো ইরফান। টেনে এনে বসালো বিছানায়। পুনমি রাগ বাড়ছে, জেদ বাড়ছে, মস্তিষ্ক স্নায়ু কোষে যে ঝিঝি পোকাগুলো এসে পুনমিকে ঠেলে দেয় হতাশা, এগুলো ফিরে এসেছে। নিজের অপারগত নিয়ে চূড়ান্ত হতাশা হলেও রাগে পুনমি নখ কামড়ায়, দাঁতে দাঁত ঘষে, হাত কামড়ায়। এটা তার শ্বশুর বাড়ি। আপু বলেছে ভাঙচুর না করতে এখানে খুব রাগ হলে, আর তাছাড়াও রাগটা যখন নিজের ওপর, তখন জিনিসপত্র কেন ভাঙচুর করবে? নিজের হাত কামড়ানোর সই। নিমেষে পুনমি ডান হাতটা তুলে নেয় মুখের কাছে। ইরফান বসে বসে ওর কর্মকাণ্ড দেখছে। বুঝতে পেরে আচমকা ওর হাত টেনে নিয়ে নিজের হাতটায় দেয়। কামড়টা তীব্র জেদে ছিল, দাগ বসেছে বিশ্রী রকমে ইরফান শ্যামলা হাতে। পুনমি ছিটকে সরতে গেলে ইরফান ওকে ধরে ফেলল। উৎসাহিত গলায় জানতে চাইল, এতে রাগ কমে, হতাশা কমে? কমেছে রাগ? আমি আপনাকে কামড়াতে চাইনি। ফ্যাসফ্যাস করে কেঁদে উঠে পুনমি। ইরফান হাসে প্রাণ খুলে, কিছুক্ষণ হেসে নিয়ে ক্রন্দনরত বউকে টেনে বুকে নেয়। কান্না থামায় না ওর, চোখের পানি মোছায় না, পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে শুধু বলে, যতটা কঠিন ছিল তোমাকে পাওয়া, তোমাকে সামলানো আরও বেশি কঠিন, বুঝতে পারছি। অনেক ভোগাবে আমাকে মেয়ে। চশমার নিচে ভাসা ভাসা গোল দুটো চোখে চেয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করছে উজ্জ্বল, কিন্তু ছোটোখাটো মেয়েটি দেখতে আপাতত দুর্বোধ্য। সে আন্তরিক হাসলো, ওকে একটা চেয়ার টেনে দিয়ে উজ্জ্বল বলল, প্লিজ সিট। সে হাতে উজ্জ্বলের বায়োডেটা। ওরা আছে একটা রেস্তোরাঁ। শান্ত শামিন এবং মিজান মাহমুদ যৌথ সিদ্ধান্ত, পাত্রপাত্রীকে আনুষ্ঠানিক দেখা দেখির আগে নিজেরা কথা বলে নেওয়ার জন্য এই স্থানটি নির্বাচন করে দেওয়া হয়েছে। একটা ফর্মাল মিটিং। সে আর স্বাভাবিকভাবে বসে আশেপাশে তাকায়। তার আচার আচরণে কোনো জড়তা নেই। উজ্জ্বল ওয়েটারকে কিছু আইটেম অর্ডার করে সেহার দিকে ঘুরতেই সেহার চোখ নামিয়ে নেয়। আসলে সে ইরফানকে বলা আধবুড়ো কথাটা সাথে উজ্জ্বলকে মেলাচ্ছিল চোরা চোখে। চোখাচোখি হলে উজ্জ্বল তাকিয়ে থাকে। এটাই হয়তো পুরুষ হওয়ার সুবিধা। সে মনে মনে হাসে, কিন্তু সে মেয়ে বলে কেন তাকাবে না? সেও তাকাবে। যদি বিয়ে হয় সে কেন খুব ভালো করে দেখবে না লোকটাকে? পরে যদি দেখা যায় লোকটা একটা চোখ ছোট, যদিও এসব খুদ না, তবুও
সে আর চোখ তুলল। ভাবি কাঠিন্যতা ওর দৃষ্টিতে। উজ্জ্বল হাসল, সেহাও হাসল। এভাবে নিশ্চুপ হাসাহাসি করে ওরা 5 মিনিট খুঁয়ে ফেলেছে এটা বুঝতে ওরা আবার হাসল। সেহা কিছু বলবে তার আগেই ভরার স্বরে উজ্জ্বল বলে উঠল, আপনি সম্ভবত মনের উপর জোর দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, তবে এটা বেমানান লাগছে, নার্ভাস লাগছে। সময় নিন, আমার সাথে শেয়ার করুন। আমিও নার্ভাস। সে আর দম ফেলল ধরা খেয়ে। আসলে সে নার্ভাসনেস লুকাতে অমন বোকা বোকা হেসে যাচ্ছে তখন থেকেই। লোকটা কী করে বুঝলো? গলা খাকিয়ে দিল সেহা। আসলে আমার কথা জড়িয়ে যেতে পারে, আমি বুঝতে পারলে অসুবিধা নেই। সে হাসে। উজ্জ্বল ওর হাতের দিকে তাকিয়ে বলে ওঠে, এটা দাদু পাঠিয়েছে আপনাদের বাড়িতে। ও ফাইলটা? জি। পেয়েছেন? জি। পরে কি বুঝেছেন আমার সম্পর্কে? আপনার 48টা মেডেল আছে, আপনার পছন্দের জায়গাগুলো, আপনার ছবিগুলো দেখছি, আর আপনি খুব ভালো বাচিক শিল্পীও জেনেছি। উজ্জ্বল হাসে। এগুলো আমি নই, আমার কিছু অর্জন শুধুমাত্র। সেহা বলে উঠল, আমার এমন কোনো বায়োডাটা তৈরি করা হয়নি, আমার পড়াশোনা করা ছাড়া তেমন কোনো গুণই নেই। ওসব আপনি নয়, আপনি আলাদা কেউ। এত পেঁচানোর কথা সে বুঝে ওঠে না। সরল গলায় বলে, আমরা কারা? সেটা এই সব বায়োডাটায় লেখা নেই, কেউ লিখতে পারবে না সেসব। মহা মুশকিল হলো শেয়ার। বড় মামা বলেছে লোকটা সরল আন্তরিক হলেও খুব গুরুগম্ভীর কথা বলে। সেহা যেন বুঝে শুনে উত্তর দেয়, কিন্তু সেহা তো কথা বুঝতে পারছে না, উত্তর দেবে কি? উজ্জ্বল হঠাৎ করে হেসে উঠে মেয়েটার দ্বিধা ভরা মুখটা দেখে। সেহা চমকে উঠে বলে, ওই অমায়িক হাসিতে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হেসে উজ্জ্বল সরল গলায় বলে, আমরাই দুজন এখন যেভাবে দুজনের সামনে বসে আছি, এরাই আমরা। আমি উজ্জ্বল মাহমুদ, আপনি শ্রাবন্তী সেহা। আসুন পরিচয় হই। সেহা নির্নিমেষ দেখল লোকটাকে। উজ্জ্বল ঠোঁটে আনাচে কানাচে আময়িক সেই হাসি। হঠাৎ সেহা টের পেল লোকটা তার ভালো লাগছে। ওই যে থাকে না কিছু পুরুষ, কোনো প্যাচ থেকে না ভাবতে পুরোটাই খোলাসা, তেমন লাগছে। খাবার আসে। উজ্জ্বল খাবারটা সেহাকে সাফ করে দিলে সেহা ভদ্রতা সুলভ উজ্জ্বলকে সাফ করে দিল। খেতে খেতে কথা এগুলো উজ্জ্বল, স্বামীন আঙ্কেল বলেছিল সেই দিন আপনার একজন কনসালটেন্ট প্রয়োজন। ঘামছে সে। আমতা আমতা করে বলল, হ্যাঁ, ওই একাডেমি কিছু বিষয় নিয়ে আপসেট থাকছি। খাওয়া থামিয়ে উজ্জ্বল মেয়েটিকে দেখল। মেয়েটি বাচনভঙ্গি বলছে প্রসঙ্গ সে এড়োতে চায়। উজ্জ্বল বলে উঠল, আপনি যদি বিষয়টি পছন্দ না করে থাকেন দুঃখিত। না না প্লিজ, তেমনটা নয় আসলে। উজ্জ্বল সুন্দর একটা হাসি দিয়ে বলে, আসলে কথা ফেরা যাক তো, আপনার মতামতটা আমি জানতে চাচ্ছি। বিজি হাঁসফাঁস করে উঠল সেহা। খাবারটা গিলে নিয়ে এক গ্লাস ঠান্ডা খেয়ে দম ফেলে বলল, আমার আপত্তি নেই কথা এগোতে। বাড়ির সবাইকে তো বলেছি, সে ব্যাপার নয়। কোন ব্যাপারে? ওই যে আমরা কারা সেটা জানার ব্যাপারে। সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। হাসে উজ্জ্বল। এরা বেশ ধীর স্থির ঠান্ডা গলায় বলে, সেটা সেই সময়টা কি আন্টি বদলের আগে নিতে চাচ্ছেন নাকি পরে? সুন্দর সাবলীন জড়তাহীন প্রস্তাবে পেয়েও সে আর চমকালো। লোকটা সুন্দর চোখ দুটো দিয়ে তাকিয়ে আছে সহজ ভঙ্গিতে। এসব তার জীবনে এই প্রথম। লোকটার কোনো রাগ ঢাক রাখছে না, পেঁচাচ্ছেও না দেখে সে এখনও জানে স্বস্তি পেল। এর সাথে হয়তো অনেকটাই খোলাসা করতে পারে নিজেকে সেহা। খাবারটা শেষ করে উসখুস করছে দেখে উজ্জ্বল কৌতূহলী ভঙ্গিতে জানতে চাইল, কিছু বলতে চাইলে বলুন, আমি প্রফেশনাল হয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব। সে আইঠাই করছে। কি বলবে সে? তার কি বলার আছে? নিজের অনুভূতি সে নিয়ন্ত্রণ করবে। সে কথা মতো চলবে তার অনুভূতি। এখন থেকে নিজের সাথে প্রতিজ্ঞা করেছে সে। উজ্জ্বলকে খুব ভালোভাবে লক্ষ্য করে বলে, যদি সমস্যা থেকে সমাধান পেতে চান তবে বলুন। এটা আমার পড়াশোনা বলে, কিন্তু আমার নিজের কিছু হাইপোথেসিস আছে। সে কিছু কিছু কথা এমনও থাকে যেগুলো লুকিয়ে রাখলেই স্বস্তি পাওয়া যায়। ওগুলো খুব একান্ত দুনিয়াকে দেখিয়ে ফেলল উল্টো।
মানসিক চাপ বাড়ে। আপনাকে আপনার সমস্যার ধরন বুঝে পদক্ষেপ নিতে হবে। তবে আপনি আমার সাথে কথা বললে আমি সেই সাইকোলজিস্ট, সেটা মাথায় রেখেই কথা বলবো। আই এম সো প্রফেশনাল। সেহা ঢোক গিলছে বারবার। লোকটা এই জটিল কথাটা মানে বুঝছে সে। সেহা অবাক হচ্ছে লোকটার নিখুঁত পর্যবেক্ষণ দেখে। লোকটা কি চোখ পড়তে পারে? উজ্জ্বল সরাসরি তাকায় সেহার চোখের দিকে। এবার কি কিছু বলবে? দুপাশে ঘন ঘন মাথা নেড়ে অস্ফুট বলে সেহার, না, কিছু বলার নেই। স্কুটির এক গ্যারেজের পরে আছে, ওটা রিপেয়ার করতে ইচ্ছুক নয় প্রেরণা। যে কয়েকবার নষ্ট হয়েছে রিপেয়ার করেছে, এতদিনে সে টাকা দিয়ে আরেকটা নতুন স্কুটি নিতে পারত সে। আপাতত প্রেরণার হাত খালি। 3টে কিস্তি টানতে হচ্ছে। তার ওপর কয়েকদিন আগে পূর্ণমীর বিয়ে অনুষ্ঠান পাতালো। 5টা বিয়েবাড়ির অর্ডার না পেলে তার ব্যবসা ওই খরচ তুলে দাঁড়াতে পারত না। কটা দিন হিসেব করে চলতে হবে তাকে। প্রীতমেরও নতুন চাকরি। ইদানিং তার ক্যাফে নেয় না সে। বাস কিংবা অটোতে চড়ে। সাদে আহ্লাদে থেকে মেইন রোডের দূরত্ব পায়ে হেঁটে 3 মিনিট। অটো বাস স্ট্যান্ড সেখানে। সময় তখন 11টা 20। প্রেরণা স্টাফদের বাজারে লিস্টটা বুঝিয়ে দিয়ে তাড়াহুড়া ভঙ্গিতে নামতে থমকে দাঁড়ায়। গেটের কাছে ইহান তা জবাবে সাঙ্গা পাঙ্গা ওদেরকে প্রেরণার আগে সমিত কলো ইদানিং করছে না। সালাম দিয়েও ভাবি বলে ডেকে ফেলে। যখনই প্রেরণা বলে, আমাকে ভাবি ডাকছেন কেন? সবকটা দাঁত কেলিয়ে বলে, ভুল হয়ে গিয়েছে ভাবি। গা জ্বলে যায় প্রেরণা। ইহান তাজওয়ার মির্জার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকলেও এতদিনের জ্বর খেত ওরা। প্রেরণার মুখটাতে কঠিন করে এগিয়ে যায় সামনে। ভাবটা এমন যে তার খুব মেজাজ খারাপ। কেউ যেন তাকে সালাম দিয়ে ভাবিটিকে দাঁত না কেলায়। তার কপালে দুঃখ আছে, তবে অন্তত বুঝল না। অতি উৎসাহিত হয়ে এগিয়ে এলো। সালাম আলাইকুম ভাবি। লম্বা শ্বাস ফেলে প্রেরণা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি কি জানতে পারি আমি আপনাদের কোন ভাইয়ের বউ? ওরা মাথা নিচু করে মিটমিটে হাসে। প্রেরণা চিবিয়ে চিবিয়ে বলে উঠে, ফাজলামি করবেন না। ফাজলামির লিমিট ছাড়িয়ে গেলে কপালে দুঃখ আছে। নাহিদ মুখ কাচুমাচু করে জবাব দেয়, জি ভাবি। প্রেরণা আরও একটা লম্বা শ্বাস ফেলে গেটের দিকে পা বাড়ায়। ইহান পাঞ্জাবি হাতা গোটাতে গোটাতে আসছে। প্রেরণা দেখে সে চমকে যাওয়ার ভান করল। প্রেরণা ভীষণ বিব্রত। সেই দিন রাতে দুঃস্বপ্নর কথা নিমিষে মস্তিষ্ক হানা দেয়। তীব্র অপরাধবোধের মস্তক নত করে দাঁড়িয়ে থাকে। ইহান 3 সেকেন্ড আগে অবধি চাপা রাগ নিয়েছিল সেদিন রাতে প্রেরণা ভাইয়ের সম্বোধনে, তবে এখন নেই। হেমন্তের হিম সকালে মিঠার রোদের ঝিলিকে ওই সমুদ্র নীলার মুখটা দেখে বেহায়ার মতো তাকিয়ে থাকে ইহান তাজওয়ার মির্জা। পা থামিয়ে প্রেরণার মনে মনে শ্বাস ফেলে আওড়ায়, আল্লাহ, এই লোকের খপ্পরে পড়তে চাই না আমি। এই লোকের থেকে বাঁচিয়ে নাও। ইহান বলে উঠল, কেমন আছেন? কোথায় যাচ্ছেন? হ্যাঁ, ওই শুদ্ধকে স্কুল থেকে আনতে। মির্জানি অসুস্থ। ও আচ্ছা, চলুন আমি নামিয়ে দিচ্ছি, ওদিকটা যাচ্ছি। এই ভয়টাই পাচ্ছিল প্রেরণা। মিনমিনিয়ে স্বরে বলো, আমি অটো নিয়ে নেব। কেন? আমার থেকে লিফট নিতে কি অসুবিধে? অসুবিধা অনেক। প্রেরণা সেসব উচ্চারণ করলো না, শুধু বলল, রোজ রোজ কত লিফট নেব? রোজ রোজ নিলেন কি? আমাদের সম্পর্ক তো দেওয়া নেওয়ারই। চমকে উঠল প্রেরণা, হতকম্ব গলায় বলল, দেওয়া নেওয়ার সম্পর্ক মানে? ইহান স্বাভাবিক গলায় বলে, আপনি আমাদের আপনার বোন দিয়েছেন, আমরা নিয়েছি। আমরা আপনাকে আমাদের বোন দিয়েছি, আপনি নিয়েছেন, ভুলে গেলেন? ও, শাড়ির আঁচল কপালে ঘাম মুছে হাঁপ ছেড়ে প্রেরণা। তো উঠুন। প্রেরণা উঠবে না, গো ধরে রেখেছে। ইহান শান্ত স্বরে আওড়ায়, অটো বাস স্ট্যান্ড থেকে সব অটো ভাগিয়ে দেব, আই শিওর। আশেপাশে তাকিয়ে প্রেরণা দাঁতে দাঁত চেপে উঠল। মনে মনে সিদ্ধান্ত নিল আজ খোলাসাভাবে আলাপ করবে, নয়তো লোকটা বাড়ছে খুব। ফন মিওরে আর চোখে বার কয়েক দেখে প্রেরণাকে ইহান। প্রেরণা ও সব বোঝে। ভিতরে ভিতরে হাঁসফাঁস করছে কিছুক্ষণ। অবশেষে মুখটা খোলে ইহান। বলুন। আমরা আত্মীয়, রাইট? আত্মীয়ের ওপর আত্মীয় তো আপনি বোঝেন না? আপনার এমন
অবুঝপনা এবং বাড়াবাড়িতে হয়তো বা এই সম্পর্কের প্রভাব পড়তে পারে। এটা কি উচিত? আপনি কেন করছেন এসব? কি করছি আমি? আপনি খুব ভালো করে জানেন আপনি কি করছেন। হুট করে গাড়ি থামিয়ে দিয়ে ইহান গাড়ির জানালা লক করে দেয়। প্রেরণা ঢোক গিলে বলে, কি করলেন এটা? কেন করলেন? আপনার সাথে এখন ঝগড়া করব আমি? আওয়াজ যাবে গাড়ির বাইরে না যায় সেজন্য লক করেছি। শান্তস্বরে ইহান বলে। প্রেরণা রাগ উঠিয়ে দরজা খোলার চেষ্টা করলো। ইউ আর টু মাচ। আপনি বসুন, ভালোভাবে বলুন এখন। প্রেরণা ভীষণ ক্ষেপেছে। চাপার আগ দেখিয়ে বলছে, আপনি অসম্ভব বাড়াবাড়ি করছেন জানেন। এমন একটা সম্পর্ক আমাদের যেখানে দুজনাকে কখনো এড়োতে পারবো না, ভবিষ্যতে চাইলেও সেখানে এসব করে। মানুষ তো একটু বোঝে। আপনি দিন দিন অবুঝ হচ্ছেন। কি বুঝবো? আমি আপনার কুটুম, আপনার ভাইয়ের জেঠান এবং আপনার বোনের বড় ননদ। আপনি কি আমার সাথে এমন? এবার ঘুরে তাকায় ইহান প্রেরণার দিকে। আচমকায় প্রেরণা থেমে গিয়ে ইহানের চোখ দেখল। ওই চোখে না রাগ না অন্য কিছু। চোখ দুটো ভীষণ শান্ত, গলার স্বরে শান্ত। আস্তে ধীরে প্রেরণার চোখে চোখ রেখে বলে, আপনি আমার বোনের ননদ, ভাইয়ের জেঠান তো পরে, আগে আমার পছন্দের মানুষ। এবং আমি কোনো ইম্যাচুরিট স্টুপিড নই, ঠিক আছে? এটা ইনু প্রীতমের বিয়ে নয়, তারও আগের কাহিনী। এখন বলবো আমার না ঠিক মনেও নেই এখন, তবে সব সময় বারবার প্রেমে পড়তাম আপনার, শুধুমাত্র এটাই মনে আছে। চুপ করে রইল প্রেরণা। ইহান বলতে থাকে, এটা পনমি ইরফানের নয়, এটা ইনু প্রীতমের নয়, এটা আমার অনুভূতি, যেটা আগে এসেছে ওদের সব কিছুর আগে। সবার অনুভূতি জয় করলেও আমি কেন বাড়াবাড়ি করব না? কেন কম্প্রোমাইজ করব কিছু সিলি এক্সকিউজ দিয়ে আত্মীয়তা? ইউ আর জাস্ট টু মাচ। অস্ফুটে বলে প্রেরণা। ইহান রাগ বাড়ল। চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ আমি তাই। আপনার সমস্যা কোথায়? ভালোবাসি বলে আপনার পিছনে গড়াগড়ি তো খাচ্ছি না, ইনফ্যাক্ট কিছু করছি না। এরপর সমস্যা কোথায়? এত ভয় কোথায় আপনার? কেন? ধৈর্যের বাঁধ ভেঙে ইহান চেঁচাচ্ছে। প্রেরণা চুপ করে দেখে লোকটাকে কিছু পল বাঁধে বলে, আমি কেন ভয় পাচ্ছি তা আপনার আজকের এই বেপরোয়া স্বভাবটা বলে দিচ্ছে। শুধু একটা কথাই বলবো, এসবে যদি আপনি লাগাম না টানেন তবে বিপদ। খুব বিচ্ছিরি ঝামেলা ফাঁসিয়ে দেবে আমাকে অতি দ্রুত। আপনার ভাবভঙ্গি বলে দিচ্ছে, অথচ আপনি কথা দিয়েছিলেন আপনার যেন আমার মানহানি হবে না কখনো। ইহান প্রসঙ্গ এড়িয়ে যায়। ঘাড় ঘুরিয়ে জল শক্ত করে গাড়ি স্টার্ট করতেই প্রেরণা কণ্ঠে ধীরতা নিয়ে বলে ওঠে, প্লিজ আমাকে এখানে নামিয়ে দিয়ে যান, আমি অটো করে চলে যাব। ইহান যেন শুনছেই না, মনোযোগী দৃষ্টি দিয়ে রেখেছেন সামনে। শক্ত দু হাত রেখেছে স্টিয়ারিংয়ের। প্রেরণা চেঁচামেচি করে না, শুধু হাফ ছেড়ে বলে, আপনি সুযোগ নিচ্ছেন আমার নীরবতার। ইহান সামান্য হাসে। এবার ইহান পরপর মুখটা গম্ভীর করে ভরার স্বরে বলে, তো চেঁচান, কে বারণ করেছে? দাঁড়ান আমি জানালা খুলে দিচ্ছি। ইহান সত্যি জানালা খুলে দিলে প্রেরণা মুখ ঘুরিয়ে চুপচাপ বসে থাকে, কপাল কুঁচকে। আবার নীরবতায় ঘিরে ফেলে দুজনকে। গাড়ি রেডিও কলোনির মোড় ঘুরতে ইহান নীরবতা ভাঙে। গমগমে স্বরে সরল সুরে বলে, আমি একজনকে পছন্দ করি, ভীষণ পছন্দ করি। স্পষ্ট করে বলতে গেলে ম্যাডলি ইন লাভ উইথ দ্য লেডি। একজন সুপুরুষ হিসেবে অবশ্যই আমি চাইব তাকে পাওয়ার জন্য সব করতে। লাইক বাড়াবাড়ি স্যাপলামি আপনার ভাষায় অবুঝবা না। আমি এসব করবই। এসবে যদি তার অসুবিধা হয় সে তার মতো পদক্ষেপ নিক। লাইফে গিয়ে আমার নামে কমপ্লেন করুক, আমাকে জেল ভরুক, ভরা বাজারে আমার গণপিটুনি খাওয়াক, আমি তো আপত্তি করছি না। প্রেরণা সিটে গা এলিয়ে বসেছিল। হঠাৎ তেতে উঠল এমন ফয়জলামি ধরনের কথা। খুব চালাক আপনি, তাই না? আপনি খুব ভালো করে জানেন আমি আপনার সাথে বেয়াদবি করতে পারবো না। আমি অমন মেয়ে নয় যে পছন্দের মানুষের প্রতি খুব কড়া হব। এই সুযোগটা আপনি নিচ্ছেন, কি মজা পাচ্ছেন জানি না। আমি আপনার পছন্দের মানুষ বুঝি?
মুখ হাসি হাসি করে ইহান জানতে চায় উৎসুক হয়ে। প্রেরণা হতাশ গলায় বলে, আপনি 2 দিন আগেও এমন ছিলেন না ইহান। আপনি ভাইয়া কেন রাখবেন আমায়? কড়া গলায় ইহান জানতে চায়। তো সেটাই তো হন, জোর দিয়ে বলে প্রেরণা। নো, অ্যাবসলিউটলি নট। আমার 3টা বোন আছে, হ্যাঁ, এবং ফার্দার এ ধরনের ফালতু ট্রিট আমার সাথে চলবে না। আমাদের বংশের রক্ত এতটা ভালো নয়। কিন্তু প্রেরণা, আমরা সব সহ্য করতে পারি, অপমান না। এইসব লেমটির জেলে উল্টো আমার খোঁচাচ্ছেন আপনি। ভীষণ ঠান্ডা ইহানের কণ্ঠস্বর। সেই দিনটাতে সেই রাগটা অবশেষে উগরে দিল। প্রেরণা হতবিলম্ব হয়ে শুধু আগাগোড়া পরিবর্তিত মানুষটাকে দেখছে, বিপরীতে কিছু বলছে না। তবে মনে মনে ধীর প্রতিজ্ঞা নিয়েছে তার এই লোকটাকে মুখোমুখি হবে না আর। সে আজ গেলে একটা অজানা আতঙ্ক তাকে গ্রাস করছে। এই খেপে যাওয়া লোকটা সর্বনাশের জন্য খেপেছে তার। প্রেরণা দুজনেই একে প্রশ্রয় দিলে চলবে না। শুদ্ধ স্কুল গেটের বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে পিয়ন কাকার হাত ধরে গোমরা মুখে। ইহান গিয়ে কোলে তুলে নেয় সো মেরে ওকে। ইহানকে দেখে সে মুখে সামান্য হাসি ফুটল। সে এদিক ওদিক তাকে কাউকে খুঁজতে দেখে ইহান বলল, কাকে খুঁজছো? রিকা, ওকে দেখাতে চাই তোমাকে। ওকে তোমার কথা বলি, ও তোমার মাসুল দেখতে চায়। আচ্ছা, আমি আরেকদিন আসবো, তখন দেখিও। কবে বাচ্চা? এত হালকা হয়ে গেলে কেন তুমি? এমন হলে তো ক্যাপ্টেন বাংলাদেশে হতে পারবে না। প্রেরণা দুর্বল ভঙ্গিতে হেঁটে গিয়ে শুদ্ধকে নিতে চাইল ইহানের কোল থেকে। ধন্যবাদ লিফটের জন্য, আপনি এখন যান। ইহান দিল না, প্রস্তাব দিল, আমি পৌঁছে দিই বাড়িতে। না। কিছুক্ষণ দুজনে আলতো টানাটানি করলো শুদ্ধকে নিয়ে। শুদ্ধ মজা পাচ্ছে ব্যাপারটাতে। সে খিলখিল হাসছে। পুরুষালিত শক্তির কাছে প্রেরণা অপরাগর। তার উপর শুদ্ধটা ইহানের ন্যাওটা শক্ত করে গলা জড়িয়ে ধরেছে ইহানের। প্রেরণা হাল ছেড়ে দিয়ে থমথমে মুখে আবারও গিয়ে বসলো ইহানের গাড়িতে। ইহান পাশে একটা শপ থেকে আইসক্রিম কিনে শুদ্ধকে নিয়ে বসে গাড়ি স্টার্ট করতেই প্রেরণা ক্লান্ত গলায় ডেকে উঠল, ইহান বলুন। শুনছি। কাঁপছে প্রেরণার গলা। এক প্রকার হাঁসফাঁস করে বলে উঠল, শুনুন। বলুন না। আপনার শুদ্ধের প্রতি এই এত অগাস্যেন পেছনে যদি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে তবে আমি অনুরোধ করব, প্লিজ এটা করবেন না। আপনাকে বুঝতে হবে ও একটা বাচ্চা যে কখনো বাবাকে পায়নি। কথাগুলো বলতে বলতে ভেঙে চুরে আসে প্রেরণার শরীর। আবারও ইহান গাড়ি ব্রেক কষে। শুদ্ধর সামনে এসব কথা আলোচনা করতে স্বস্তি পাচ্ছে না ইহান। তাই শুদ্ধর হাতে নিজের ফোনটা দিয়ে দেয় গেম খেলতে। তারপর প্রেরণাকে বলে, গাড়ি থেকে নামুন। রাস্তার জায়গায় জায়গায় পানি জমেছে। প্রেরণার শাড়ি সামলে ইহানের পিছনে এসে দাঁড়ায়। একটা গাছের সাথে হেলান দিয়ে বুকে হাত বেঁধেছে ইহান। দৃষ্টি প্রেরণার উদাস চোখে। প্রেরণা দম ফেলে আবার বলে, ওই ছোট্ট অবচেতন মন সবসময় বাবাকে খোঁজে এবং ওর আশেপাশে প্রীতম ছাড়া ঘনিষ্ঠ পুরুষ বলতে আপনি আছেন। কেবল আপনি ওর এতটা নিকটে যান। আমি আর কাউকে আসতে দেইনি ওর আশেপাশে। শুদ্ধ বাবার মৃত্যুর পর ওর জন্ম। ও যখন 1.5 কি 2 বছর তখন থেকে ওকে আমি সামলে সামলে রেখেছি। একবারও একটা কেলেঙ্কারি হয়েছে। আমার কাজিনের হাজব্যান্ড ওকে খুব আদর দিত। এক বছর ওই এতটুকু ছেলেটা তাকে বাবা ডাকতে শুরু করেছিল। তারপর থেকে যে কোনো ধরনের পিতৃসুলভ স্নেহের সান্নিধ্য ওকে আমি যেতে দেইনি। আমার ছেলেটা বড্ড ফাঁকা ইরফান। ওর মস্তিষ্ক প্লিজ ভুলভাল কিছু ঢোকাবেন না, ও কষ্ট পাবে পরে। আপনাকে বুঝতে হবে এটা। তো আমি তো বোঝাতে চাই। ধীর স্থির জবাব ইহানের। প্রেরণার চোখ তুলে তাকায়। ইহান বলতে থাকে, শুদ্ধ বাবা নেই, এটাই তো আমি বুঝে নিতে চাই আজীবনের জন্য। থরথর করে কাঁপছে প্রেরণা। ইহান দেখছে শক্তপোক্ত ভদ্রমহিলা ভঙ্গুর দশা। আচমকা প্রেরণা ফোনটা বেজে উঠল। সে রিসিভ করে কানে চেপে ধরে। ইহান নিমেষ দেখতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাপ্তবয়স্ক সুচ্ছি মুখটা নারীর সুর অভিজাত। ওপাশ থেকে কেউ কিছু বলতেই প্রেরণা দুর্বল কণ্ঠে জবাব দেয়, ক্যাটারিং সার্ভিসে অফিসে বিকেলে বসবো সাব্বির। আমি বাড়িতে যাচ্ছি, দুপুরে খেয়েই আসবো। এখন ক্লান্ত, তুমি সামলে নাও এখন।
কল কেটে দিতে ইহান ঠান্ডা সুরে বলে, শুদ্ধ ফাঁকা, আপনি ফাঁকা নন। এই প্রশ্নটিতে চমকালেও প্রেরণা কোনো প্রতিক্রিয়া দেখায় না, চুপচাপ গাড়ির দিকে যাওয়ার ধলে ইহান হাত বাড়িয়ে ওর পথ আলগে দেয়। প্রেরণা ক্লান্ত বিরক্তি হয়ে সরাসরি তাকায় ইহানের চোখে। লোকটার চোখে কেমন আকুলতা, সেই আকুলতা কণ্ঠে প্রকাশ পায়। লম্বা প্রেরণা ওর বুক সমান মস্তক নত করে বলতে থাকে, এই যে এত পরিশ্রম করেন প্রেরণা, আই শিওর এসব কিচ্ছু করতে দেব না আপনাকে, শুধু আরামে রাখবো। আপনার ওই পরিশ্রমী দুটি হাতের কাজ হবে শুধু আমাদের বাচ্চাদের বড় করা, আমাদের সহ্য করা। লোকটার লাগাম ছাড়া কথা প্রেরণা মাথা দুলে উঠেছে। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না সে। আর 1 মিনিট না দাঁড়িয়ে গাড়ি থেকে বসে পাশ থেকে হেডফোন বের করে কানে লাগিয়ে সিটে হেলান দিয়ে বসে থাকে সে। বেলা 3:30 তখন। চেয়ারে বসে ঘুমাচ্ছে প্রেরণা। ইরফান ঢুকেই হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পাশে দাঁড়িয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট অন্তু। ফিসফিসে বলে, এটা স্বাভাবিক ঘটনা ম্যাম, অফিসে রোজ ঘুমায়। অন্তু ডাকাডাকিতে ঘুমে ডুলুডুলু চোখ তুলে চোখের সামনে ইরফানকে দেখতে পেয়ে লজ্জিত ভঙ্গিতে হাসল। দ্রুত নিজেকে সামনে নিয়ে বলে, এসো। কতক্ষণ দাঁড়িয়েছিলে? বাড়িতে যাওনি এখনো? আসছে আর পাঞ্চিনি না? আমিও যাব, সন্ধ্যা হবে আমার। অফিস থেকে দ্রুত বেরিয়েছে আছি। ইরফান চেয়ার টেনে ক্লান্ত ভঙ্গিতে বসতে বসতে বলো, আপনার খুব ক্লান্ত লাগছে আপু। তোমাকেও, বলে প্রেরণা অ্যাসিস্ট্যান্টকে আইসক্রিম অর্ডার করে ইরফানের দিকে তাকিয়ে হাসে। টেবিলের উপর একটা ফাইল। ইরফান কৌতূহল হয়ে সেখানে তাকিয়ে আছে দেখতে পেয়ে প্রেরণা বলে ওঠে, অন্ধ বোনকে সামলানো খুব ভারী পড়ে গিয়েছে 7 দিনে। ইরফান শান্ত স্বরে জবাব দেয়, মনের মধ্যে কেমন বাসনা তৈরি হয়েছে ও আমাকে দেখুক। প্রেরণা ফাইলটা ফেলে ইরফানের সামনে গিয়ে বলে, অ্যাক্সিডেন্ট থেকে আজ অবধি সকল ট্রিটমেন্টের হিস্ট্রি এখানে আছে। দেশের নাম্বার 1 স্পেশালিস্ট দেখেছে ওর ব্যাপারটা। সাধারণ অ্যাক্সিডেন্ট চোখ গেলে চোখ ফিরে পাওয়া যায়, তবে একটা সাধারণ কর্নিয়া প্রতিস্থাপনের বিষয় নয়। ওর ড্যামেজ হয়েছে ভিতর থেকে। 5 জন স্পেশালিস্ট মিলে বসে আলোচনা করেছে, USA ডক্টরের সাথে কনসাল্ট করছে। পুনমি যখন 10 বছর বয়স তখন সূত্রের বাবা এটা নিয়ে ব্যাপক ছোটাছুটি করেছে। তারপর হঠাৎ সূত্রের বাবা মারা যায় এবং পিতামারা আমি পেরে উঠিনি। চোখ ভালো হওয়ার সম্ভাবনা নেই বলে ধরতে পারো। স্বামী হিসাবে মনে আফসোস থেকে যাবে তোমার, তাই ঘাটাঘাটি করতে চাইলে করতে পারো, তবে লাভ হবে না। কথাগুলো বলে প্রেরণা মুখস্থ বলে যাওয়ার মতো নিরুদ্বেগ ভাব নিয়ে ইরফান শুধু শুনছে, হাত বাড়িয়ে ফাইলটা নিয়ে দেখছে। প্রেরণা পরিবেশটা একটু হালকা করতে চেয়ে প্রসঙ্গ পাল্টে বলে, এমনিতে খুব লক্ষ্মী মেয়ে, তুমি ভালোবাসা মুড়িয়ে রাখলে ও সর্বোচ্চ চেষ্টা করবে তোমার জন্য জান দিয়ে দিতে। এটাই দাম্পত্য সৌন্দর্য। হোক আমার বোনটা অক্ষমতা এসব নষ্ট করবে না। আপনি আমার উপর ভরসা পাচ্ছেন না? পাচ্ছি, সেজন্য একটা ছোট্ট সাজেশন দিচ্ছি। এসবের পিছনে সময় টাকা নষ্ট করো না তুমি, লাভ হবে না। দুজনে সুন্দর একটা সংসার গঠন করো। ওর দুনিয়া তোমার ওই বদ্ধ কামরাটায় থাকুক। দুনিয়াটা যদি স্বামী কেন্দ্রিক, স্বামী নির্ভরশীল হয়, সেটা নারীর কোনো ব্যর্থতা কথা না। ওর কান্না দেখে তুমি হতাশ হও না। তুমি তোমার মতো ওকে আলগে রাখো। এক জীবনে সব পেতে হবে এমন কোনো কথা নেই। ও যা পায়নি সেসব নিয়ে যা ভাবে, ও যা যা আছে তা পেয়ে সেসব নিয়ে মাতিয়ে রাখো। আজ সেহাকে আনুষ্ঠানিকভাবে দেখতে আসবে উজ্জ্বল এবং তার দাদু নিজাম মাহমুদ। এই পরিবারটি খুব ছোট, 2 সদস্যর পাত্রী দেখা শোনা করার মতো ব্যক্তিগত পারিবারিক ব্যাপারে অহেত বাইরের স্বজন টানতে নারাজ নিজাম মাহমুদ। সেহা বিষয়টা শুনে স্বস্তি পেয়েছে। বড়দের মুখে ওপর এমনিতেই সে ততটা কথা বলতে পারে না। লোকটার সাথে যতটুকু ফ্রি হয়েছে, তবে যদি সে গেলের মেয়েদের মতো শাড়ি পরে ঠ্যাং ঠ্যাং করে পাত্রপক্ষের সামনে যেতে হয়, তবে লজ্জা মরে যেতে সেহা হতাশ হতো। বাড়িতে সেহার পাঞ্চিনি উপলক্ষে উৎসব সাজ। সেহার 3 মামি রান্নাঘরে উপুর হয়ে ব্যস্ত। আজকে অনুষ্ঠানের প্রধান মেনু পিঠা। সেহার দাদুবাড়ি বরিশাল, উজ্জ্বলদের আদি নিবাস বরিশাল। আলো শুনেছে ওসব অনুষ্ঠানে নাকি হরেক রকমের পিঠা করা হয়।
অফিস থেকে ছুটি নিয়েছে, বাড়ির সবাই ইরফান ব্যতীত পাত্রপক্ষ আসবে বাদ গল্প করবে, ঘরোয়া পরিবেশ, আলোচনা হবে মাগরিব বাদ, ছেলে মেয়ে উভয় আন্টি পড়াবে যদি তাদের সায় থাকে। শান্ত ছটফট করছে একমাত্র মেয়ের পান চিনি নিয়ে। ততক্ষণ স্বামীনে 3 ভাইয়ের কাছে গিয়ে জানতে চাই আর কি বাজার করতে হবে। ততক্ষণ রান্নাঘরে সম্বন্ধী বৌদের কাছে গিয়ে গল্প করছে। আলো শেষে দিদি বিরক্ত হয়ে তাকে ঠেলে বসার ঘরে বসিয়ে হাতে 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত ধরিয়ে দিয়ে বলে, বসে এটা খান শান্ত ভাই, আমরা সবাই আছি।